হয়েছে? ওকে, তাহলে দেখেন যে আমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনে আমাদের কতগুলো এনার্জি কনভার্সন হয়, হ্যাঁ, কি এনার্জিটা কী স্টেপে কনভার্সন হয় সেটা একটু দেখেন। প্রথমে আমরা পটেনশিয়াল এনার্জি থেকে আমরা দেখতে পাচ্ছি কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জির বাংলা কি আপনারা বলেন তো? বিভব শক্তি বা স্থিতিশক্তি, তাই না? পটেনশিয়াল এনার্জি থেকে তারপর আমরা কাইনেটিক এনার্জিতে আসছি। কাইনেটিক এনার্জি কি? গতিশক্তি, তাই না? মেকানিক্যাল এনার্জি তো আপনারা জানেন, ইলেকট্রিক্যাল এনার্জিও আপনারা জানেন। সো আমরা কি করব, পানির যে হাইটটা সেটাকে আমরা বিভব শক্তি হিসেবে কাজে লাগাবো। তারপর সেটাকে কোনো নিচু স্থানে ফ্লো করতে দিয়ে পানির এই বিভব শক্তিটাকে গতিশক্তিতে রূপান্তরিত করব, এবং এখানে সেটা মূল নিয়ামকটা কি কাজ করে? অভিকর্ষজ ত্বরণ, তাই না? যে বিভব শক্তি যে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপর এই যে গতিশক্তিটাকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করব কিভাবে? আমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যে টারবাইনটা সেটাকে ঘোরাতে হবে, তাই না? তারপরে ঘোরানোর পরে তারপর মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কিভাবে কনভার্ট হয় আপনারা সিঙ্ক্রোনাস জেনারেটরে বা অল্টারনেটর পড়ার সময় পড়ছিলেন সেখানে। সো এখানে দেখেন যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন কী জিনিস সেটা আসলে এখানে বলা আছে, যে যেটা পানির বিভব শক্তিকে পরে মানে ফাইনাল প্রোডাক্ট কি বিভব শক্তি থেকে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, এটা হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট। তারপরে দেখেন যে এই পাওয়ার স্টেশনগুলো মূলত কোথায় হয়? হিলি এরিয়াতে হয়। কারণ হচ্ছে হিলি এরিয়াতে আমরা একটা বড় উচ্চতায় যদি পানিটা স্টোর করে রাখতে পারি সেখানে বিভব শক্তিটাও বেড়ে যাবে। কারণ বিভব শক্তির আপনার ফর্মুলাটা কি জানেন বলেন তো? mgh, তাই না? সো এইচ যত বেশি হবে বিভব শক্তিও তত বেশি হবে। সো এগুলো হিলি এরিয়াতে বেশি ইউজ করা হয়। আপনারা নেপালে দেখবেন যে বহুত এরকম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে। বাংলাদেশে যেহেতু হিলি এরিয়া বেশি নাই, জাস্ট একটা পাওয়ার প্ল্যান্ট আছে, তাই না? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, তাই না? সো এই দেখেন যে তাহলে আপনারা মেইন যেটা বেসিক সেটা তো মোটামুটি বুঝতে পারছেন এখান থেকে। তারপরে এখানকার সুবিধাগুলো দেখেন আপনার, এটা কি যে এখানে প্রধান সুবিধাটা কি? এখানে কোনো ফুয়েল লাগে না, তাই না? ফুয়েলের উপরে যে বিশাল একটা কস্ট চলে যায় যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে এবং স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে, সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে লাগে না। সো আমাদের জাস্ট পানি হলেই হয়ে যায়। এরপরে দেখেন যে ইট ইজ কোয়াইট নিট অ্যান্ড ক্লিন, যেটা কোনো স্মোক অর অ্যাশ প্রডিউস করে না। আপনারা যখন আপনি কোল টারবাইন পাওয়ার প্ল্যান্টে দেখছিলেন তখন দেখছিলেন যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপর সালফার ডাইঅক্সাইড এগুলো উৎপন্ন হয়, যেগুলো হচ্ছে এই এনভায়রনমেন্টের জন্য খারাপ। সো এখানে কোনো হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট হিসেবে কোনো ফ্লু গ্যাস উৎপন্ন হয় না। তারপর দেখেন যে ইট রিকোয়ার্স স্মল রানিং চার্জেস বিকজ ওয়াটার ইজ দ্য সোর্স অফ এনার্জি হুইচ ইজ অ্যাভেলেবল অ্যাট ফ্রি কস্ট। মানে স্মল রানিং চার্জেস মানে হচ্ছে, হ্যাঁ মানে হচ্ছে এই ফুয়েল যে নাই সেই কথাটাকে এর একটু ঘুরায় লিখছে, যে এখানে কোনো কন্টিনিউয়াস, যে আপনারা যখন স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট পড়ছেন তখন যে কনভেয়ার বেল্ট দিয়ে একটা কন্টিনিউয়াসলি একটা কয়লার মজুদ রাখা লাগে, সেটা কন্টিনিউয়াসলি কম্বাসশন চেম্বারের মধ্যে দেয়া লাগে, সেটা এখানে লাগে না, সেটা এখানে বলছে আর কি। তারপর বলছে যে ইট ইজ কম্পারেটিভলি সিম্পল ইন কনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়ার্স লেস মেনটেন্যান্স। সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন, তাই না? এখানে হচ্ছে আপনাদের যেহেতু কোনো কঠিন মেকানিজম নাই সেহেতু এটা হচ্ছে মোটামুটি সিম্পল। আচ্ছা, আরও কিছু অ্যাডভান্টেজ আছে দেখেন যে ইট ডাজ নট রিকোয়ার এ লং স্টার্টিং টাইম। এটা আপনারা তো বুঝতেই পারতেছেন যে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট আর গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কম্বাসশন চেম্বারটাকে গরম করতেই অনেক টাইম লেগে যায়। একটা পাওয়ার প্ল্যান্ট আইডল অবস্থা থেকে যখন রানিং অবস্থায় নিয়ে আসতে হয় সেখানে ওখানে একটা টাইম লস হয়, কিন্তু এখানে আপনার পানি জমা আছে, যে কোনো সময় আপনি স্লুইস গেট খুলে দিবেন, পানিটাকে নিচে নামাই দিবেন, আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করা স্টার্ট করে ফেলতে পারবো। তারপর দেখেন যে ইট ইজ রোবাস্ট অ্যান্ড হ্যাজ এ লঙ্গার লাইফ। লঙ্গার লাইফটা কেন? কারণ হচ্ছে পানি হচ্ছে একটা ন্যাচারাল একটা পদার্থ বলতে পারি আমরা। আর হচ্ছে যে কোল টারবাইন পাওয়ার প্ল্যান্টে যাই ইউজ করেন না কেন আপনার টারবাইনগুলো কোনো না কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসেন যে such power plants serve many purposes. In addition to generation of electricity, they also help in irrigation and controlling floods. আপনার ওই যে বাঁধ যে দেন, বাঁধটা একটু কিছু সময়ের জন্য আপনার পানিটাকে ধরে রাখতে পারে। মনে করেন অতিবৃষ্টি হচ্ছে, বাঁধের ওপারে যেখানে আমরা পানি মজুত করে রাখছি সেখানে একটা লেভেল পর্যন্ত সে পানিটাকে মজুত করে রাখতে পারে, আর নিচু যে ঢালু এরিয়াটা তাকে সে বন্যা থেকে বাঁচাতে পারে। কিন্তু এটা একটা মানে যদি আপনার বৃষ্টির পরিমাণটা বেশি বেড়ে যায় তখন বাঁধ ভেঙে নিচে ফ্লাড হয়েই যাবে।
সো এটা এটা আসলে খুব একটা অ্যাডভান্টেজ বলা যাবে না, এটা একটু লেখার কথা এরা লিখছে। তারপরে দেখেন যে although such plants require attention of highly skilled persons at the time of construction, yet for operation a few experienced person may do the job well. আচ্ছা, এখানে এর সাথে আমাদের গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের একটা প্রধান পার্থক্য হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট বা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট যখন অপারেটিং পজিশন মানে অবস্থায় থাকে তখন সেটা রান করার জন্য অনেক দক্ষ ইঞ্জিনিয়ার, মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারের দরকার হয়। কিন্তু এই আপনার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ব্যাপারটা হলো উল্টা। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে আপনার যখন একবার কাজ শুরু করে দেয় তারপর মেনটেন্যান্সের জন্য খুব কম অভিজ্ঞ লোক থাকলেই হয়, কিন্তু যখন কনস্ট্রাকশনটা দরকার তখন হচ্ছে আমাদের মেইনলি আমাদের স্কিল্ড পার্সনগুলো দরকার হয়। ডিসঅ্যাডভান্টেজ কী হবে আপনারা নিজেরাই বলেন তো। ডিসঅ্যাডভান্টেজ হিলি এরিয়া লাগবে, তারপরে আর কি বলা যায় বলেন তো, আরেকজন বলেন। জায়গা লাগবে, হ্যাঁ জায়গা লাগবে, এবং ওই রিজার্ভ করার জায়গাটায় যদি আগে কোনো জনবসতি থাকতো তাদেরকে উচ্ছেদ করে দিতে হবে, তাই না? যেটা কোথায় হয়েছে আমাদের দেশে, রাঙামাটিতে, তাই না? রাঙামাটির কিন্তু আগে ওখানে আপনারা জানেন তো কাপ্তাই লেকে আগে রাজা চাকমা রাজার মনে হয় ইয়া ছিল, তাই না? এখানে আসেন কেউ? এই আপনি আসেন তো, তাই না? না না, ওই যে পিছনে, আপনি তো ইতিহাস জানেন, জানেন না? কি বলেন? হ্যাঁ, ময়মনসিংহ বাড়ি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিনাজপুর বাড়ি, আচ্ছা ঠিক আছে। ওই আপনার আমি যদি ভুল না করি চাকমা রাজার রাজপ্রাসাদটা আগে ওই কাপ্তাই লেকের ওখানে যেখানে ফ্লাড করা হয়েছে সেখানে ছিল। সেটা কিছুদিন পর্যন্ত আপনারা ওই 10-15 বছর আগেও হয়তো কিছু ছবি দেখলে দেখবেন যে রাজপ্রাসাদটা অর্ধেক ডুবে আছে, অর্ধেক পানির উপরে ছাদটা দেখা যায় আর কি। এখন নাই, এখন সবই পানির নিচে চলে গেছে। সো এই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটা জনবসতিকে উচ্ছেদ করে দিতে হয়। বাংলাদেশে তো এটা স্মল স্কেল হয়েছে, চীনে একটা বাঁধ আছে, সেটার এখানে নাম কি দেয়া আছে কিনা এই স্লাইডে আমি জানি না। এই স্লাইডটা ছোট, আপনাদের জন্য আলাদা করে বানাইছি, না হলে আরেকটা তথ্যবহুল স্লাইড ছিল সেটা আপনাদেরকে আমি পরে দিয়ে দেবো, আপনার এখানে নাই সেটা। চীনের একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ওভার ড্যাম বা এরকম 3 জর্জেস ড্যাম, দুইটার একটা, আমি একটু সার্চ দিই, হ্যাঁ সার্চ দিলেই পাওয়া যাবে। 3 জর্জেস অর হোভার, দুইটার একটা। এই যে চায়নাতেই আছে, এই যে 3 জর্জেস ড্যাম যেটা, সেটা আপনাদেরকে একটু দেখাই। বিশাল এরিয়া, এটা এত বড় এরিয়া আপনি চিন্তা করতে পারবেন না, এটার ক্যাপাসিটি নিয়ে আপনাদের কোনো ধারণাই নাই যে কত বিশাল এটা, এর ক্যাপাসিটি। এটা চীনের, দাঁড়ান আমি দেখতেছি, ইচিং, এটা ইচিং নাকি, এটা দেখেন ইচিং চায়নার মধ্যে আছে। আচ্ছা ওকে, তাহলে এটার ক্যাপাসিটি যদি এখানে দেয়ার থাকার কথা, ক্যাপাসিটিটা আছে না, কই আছে? নিচে, এই যে টোটাল ক্যাপাসিটি, না এটা তো হইলো আপনার পানির ক্যাপাসিটি, আমি জেনারেশন ক্যাপাসিটিটা দেখতে চাচ্ছি। হুবেই প্রদেশ, হ্যাঁ হুবেইটা আপনারা নাম শুনে থাকবেন। এটার ক্যাপাসিটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। দেখেন 22,250 মেগাওয়াট, ক্যান ইউ ইমাজিন? বাংলাদেশের টোটাল সব পাওয়ার প্ল্যান্ট মিলায়ও এর চেয়ে কম ক্যাপাসিটি। সো এটার চিন্তা করতে পারতেছেন কি বিশাল এরিয়া ফ্লাড করা হয়েছে এই চায়নাকে, তখন হচ্ছে অনেক মানুষ মারা গেছে। এই যে হঠাৎ করে ফ্লাডটা আসার কারণে, ওই ফ্লাডেড হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে, তাদের বাসস্থান ছেড়ে চলে যাইতে হয়েছে। সো এটার সুবিধা অসুবিধা দুইটাই আছে। যেমন দেখেন যে এখানে ল্যান্ডটা দেখেন কত ল্যান্ড লাগছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি কিউবিক মিটার আপনার সয়েল লাগছে। সো বুঝতেই পারতেছেন যে কীরকম এটা হিউজ লেভেলের। আচ্ছা যাই হোক, সেটা আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য বললাম যে এটার ডিসঅ্যাডভান্টেজটা কীরকম হইতে পারে।
সো এরপরে দেখেন যে হ্যাঁ আসেন, প্রথমে হচ্ছে এর হাই ক্যাপিটাল কস্ট লাগে। এখানে ফুয়েল কস্ট নাই, এটা যেমন সুবিধা, এটা যখন তৈরি করা হবে ইনিশিয়াল পর্যায়ে এর ক্যাপিটাল কস্টটা অনেক বেশি লাগে। কারণ হচ্ছে এই হিউজ এরিয়াকে আপনি রিলোকেট করতে চাইলে আপনার হচ্ছে যে মানুষের বাসস্থানকে সরাই দিতে হবে, তারপর সেটাকে নতুন করে পানির স্টোরেজ করা রাখার জন্য আরেকটা ল্যান্ড তৈরি করতে হবে, তারপর সেখানে আবার কনস্ট্রাকশন শুরু করতে হবে। একটা হিউজ একটা ব্যাপার এটা। তারপরে দেখেন যে দেয়ার ইজ আনসার্টেনটি অ্যাবাউট অ্যাভেলেবিলিটি অফ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ডিউ টু ডিপেন্ডেন্স অফ ওয়েদার কন্ডিশন। এখন হচ্ছে যে নদী কাছাকাছি যদি পাওয়ার প্ল্যান্টটা না হয়, শুধু যদি জাস্ট হিলি এরিয়াতে আমরা স্টোরেজ যে পানিটা সেটা উপরে যদি ডিপেন্ড করে রাখতে হয়, ব্যাপারটা হলো এরকম যে যখন পাহাড়ের এ পাশে আপনি পানি স্টোর করে রাখলেন, নিচে নামাই দিলেন, সেটা টারবাইন ঘোরালো, আবার পাম্প দিয়ে পাহাড়ের উপরে নিয়ে গেলেন, এই সিস্টেম যদি হয় তখন হচ্ছে আমাদের একটা এক্সট্রা কস্ট চলে আসে। তারপর দেখেন যে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সড হ্যান্ডস আর রিকোয়ার্ড, সেটা তো আপনারা বুঝেন। তারপর হচ্ছে ইট রিকোয়ার্স হাই কস্ট অফ ট্রান্সমিশন লাইন অ্যাজ দ্য প্ল্যান্ট ইজ লোকেটেড ইন হিলি এরিয়াস উইচ আর ওয়াইট অ্যাওয়ে ফ্রম দ্য কাস্টমার্স। আচ্ছা, আপনারা তো হচ্ছে যে পাওয়ার সিস্টেম 1 পড়তেছেন তাই না? স্যাগ পড়ানো হয়েছে না? স্যাগের সময় যে হিলি এরিয়াতে দেখছেন না যে আমাদের দুইটা টাওয়ার কি সেম উচ্চতায় থাকে? একটা একটু কম উচ্চতায়, একটা বেশি উচ্চতায়। এই কনস্ট্রাকশনটা অনেক জটিল একটা কনস্ট্রাকশন। সেটা হচ্ছে যেহেতু হিলি এরিয়াতে আমাদের হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টগুলো থাকে, এই যে আপনাদের ট্রান্সমিশন লাইনগুলো একটু কস্টলি হয়। আচ্ছা, এখন আসেন যে আপনাদের সিমেটিক যে অ্যারেঞ্জমেন্টটা সেখানে দেখেন যে এখানে আমাদের এটা ধরেন যে পাহাড়ের একটা উঁচু স্থান আর এটা পাহাড়ের ঢালু জায়গা। সো এখানে দেখেন যে আমরা বাদ দিয়ে এখানে রিজার্ভার, আপনারা জানেন কি জিনিস, পানি যে মজুত করে রাখার যে স্টোরেজটা সেটা হচ্ছে রিজার্ভার। তারপরে দেখেন যে এই যে পানিটা এখানে একটা প্রেশার চ্যানেল আছে, এই প্রেশার চ্যানেল দিয়ে আমরা ভালভ হাউসের এদিকে নিয়ে আসব। আর উপরে একটা সার্চ ট্যাঙ্ক আছে, এগুলোর কাজ আমি আলাদা আলাদাভাবে সামনে বলবো। তা ভালভ হাউসের ভালভটা যখন খুলে দেওয়া হয় তখন এইটা হলো পেন স্টক। পেন স্টকটা হচ্ছে আপনার এই পানিটাকে ফ্লো করার জন্য যে স্টিলের পাইপটা নিচে নেমে গেছে সেটা হচ্ছে পেন স্টক। আর পাওয়ার হাউস এখানে কি থাকবে বলেন তো? ট্রান্সফর্মার থাকবে। এখানে ট্রান্সফর্মার থাকবে মানে এটা একটা সাবস্টেশন তাই না? একটা ছোটোখাটো সাবস্টেশন থাকবে, তারপর এখান থেকে ট্রান্সমিশন লাইনে চলে যাবে। আর এখানে এই যে পানিটাকে আমরা ফ্লো করালাম, এখানে এসে একটা রিভার বা নদীতে রাখা থাকবে। আর আমাদের এটাকে যদি আমরা ক্লোজ লুপ সাইকেল করতে চাই তাহলে কোনো কোনো পাওয়ার প্ল্যান্টে, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে এই পানিটা আবার নিয়ে এখানে রিজার্ভারে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা থাকে। সো সেখানে একটা লস হয় তাই না? হ্যাঁ, সেটা একটা লস আর কি সেখানে। সো এরপরে দেখেন যে কম্পোনেন্টস, হ্যাঁ আসুন। আচ্ছা, কম্পোনেন্টস অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, আপনাদের কোশ্চেন এভাবে আসতে পারে যে এই যে আপনার রিজার্ভার থেকে যখন আপনারা টারবাইন ঘুরালেন এর মধ্যের কম্পোনেন্টগুলোর ছবি সহ ব্যাখ্যা চাইতে পারে। তারপর আরেকটা কোশ্চেন এভাবে আসতে পারে যে এখানে আপনার রিজার্ভার যেখানে আছে সেখানে পুরো শক্তিটা কি শক্তি বলেন তো? বিভব শক্তি না? বিভব শক্তি। এবং এই যে এখানে যখন আমাদের টারবাইনটা ঘুরালে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল তাই না? টারবাইন ঘুরানোর পর যখন অল্টারনেটরে আসলো, সো হ্যাঁ এনার্জি কনভার্সন হলো। এই যে পটেনশিয়াল এনার্জি থেকে বা এখান থেকে আপনাদের পুরোপুরি যে ইলেকট্রিক্যাল এনার্জিতে কীভাবে কনভার্ট হয় সেটার স্টেপ বাই স্টেপ যদি লেখে চায় কোশ্চেনে আপনারা বলে দিবেন যে কোথায় কী হচ্ছে। না, ভাল্ব তো আপনার ছেড়ে দিবে না। ভাল্ব যত উপরে থাকবে তত পানির বিভব শক্তি বেশি থাকবে। যত উপর থেকে ছাড়বেন, রিজার্ভ ট্যাঙ্কের যদি এখানে থাকে এই জায়গায়, না এখানে হচ্ছে যে এখন মাঝখানে একটা প্রেশার চ্যানেল আছে, এটার আবার কাজ আছে। উপরে আবার সার্চ ট্যাঙ্ক আছে, এটারও কাজ আছে। সো এখানে একটু ঝামেলা আছে, এখানেই আপনি ভাল্বটা দিতে পারবেন না, আগে পানি এসে এখানে আসতে হবে। আচ্ছা দেখেন যে পুরো প্রসেসটা মানে ড্রয়িং করে দেন হচ্ছে কোনটা কি এনার্জি, কাইনেটিক এনার্জি, কোনটা পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, কোশ্চেনের ধরন আপনারা শুনতে চাইলে আমি বললাম কি কি কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে যে ওইটা পটেনশিয়াল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে আসার পথে কোথায় কোথায় এনার্জি কনভার্সনটা হচ্ছে সেটা চিত্র এঁকে দেখান। আর এটা হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট সহ এই প্রসেসটার ব্যাখ্যা দেন, এরকম কোশ্চেন আসতে পারে। আর সব ধরনের পাওয়ার প্ল্যান্টের সুবিধা অসুবিধাগুলো পড়তে হবে, আপনার সাইট সিলেকশনটা পড়তে হবে। যে কম্পোনেন্ট চিত্র এটাই তো বুঝায় বলবেন আপনি যে এই যে এখানে যখন উঁচু অবস্থায় পানিটা আছে এর মধ্যে পুরোটাই বিভব শক্তি, তারপর আপনি যখন পানিটা এনে ভালভের থেকে এখানে ছেড়ে দিলেন
তখন ছাড়ার পরার মুহূর্তে গতিশক্তি, তারপরে এখানে পাওয়ার হাউসের মধ্যে আপনার টারবাইন আছে, টারবাইনটা আপনার গতিশক্তিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে, তারপর টারবাইনের সাথে যে অল্টারনেটর সেটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে। ফ্লো চার্টের সাথে এই যে এখানে এটা দিয়ে দেখাতে হবে কোথায় কি এনার্জি কনভার্ট হচ্ছে, এই ছবিটা লাগবেই আপনার আর কি যে কোনো কাজে। আচ্ছা, এখন যে এই আপনার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের তিনটা প্রধান যে আছে সেটা একটু দেখেন, যে হাইড্রোলিক স্ট্রাকচারস, যেটা হচ্ছে পানিটা ফ্লো করার জন্য যে স্ট্রাকচারগুলো আছে, একটা প্রেশার চ্যানেল দেখতে পারতেছেন, একটা এই পেন স্টক দেখতে পারতেছেন, এটা হলো হাইড্রোলিক স্ট্রাকচারটা। ওয়াটার টারবাইন তো আপনারা জানেন, আর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে আপনার অল্টারনেটরটা, সাবস্টেশন, ট্রান্সফরমার, এসব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যাবে। সো এই তিনটার আন্ডারেই সব কিছু আমাদের এখানে থাকবে আর কি। তো এখানে ড্যাম দেখেন, ড্যাম তো আপনারা জানেনই যে ড্যামটা পানিকে স্টোর করার জন্য পাহাড়ের উপরে একটা স্থানে ড্যামটা দেয়া হয়, বাঁধটা দেয়া হয় পানিকে স্টোর করার জন্য। তারপর ওয়াটার রিজার্ভার হচ্ছে এই যে ড্যামের অপোজিট পাশে যে আমাদের পানিটা জমে আছে সেটা হচ্ছে ওয়াটার রিজার্ভার। তারপর স্পিল ওয়েস্টটা একটু দেখেন, যে দেয়ার আর মেনি টাইমস হোয়েন রিভার ফ্লো এক্সিডস স্টোরেজ ক্যাপাসিটি অফ রিজার্ভার। তার মানে কি দেখেন, একটু আগে আপনাদেরকে যেটা বললাম, স্পিল ওয়েস্টটা কি আসলে, অতিবৃষ্টিতে মনে করেন যে রিজার্ভার উছলায় ড্যাম থেকে পানিটা এইদিকে পুরোটা নিচের স্থানটা ফ্লাড করে দিতে পারে। স্পিলওয়েস মানে একটা আপনার কি বলা যায় এটাকে, যে বাইপাস রাস্তা বলা যায়। বাইপাস, যেটা অতিরিক্ত পানি যদি রিজার্ভারে চলে আসে, সেই বাইপাস রাস্তা হয়ে আমাদের পানিটা অন্য কোনো একটা ঢালু স্থানের মধ্যে প্রবাহিত করে দেওয়া, যেন পুরো পানিটা একসাথে উছলে গিয়ে ড্যামটাকে ওভারক্রস করে এই আমাদের ইকুইপমেন্টগুলোকে সব আবার ফ্লাড করে ভেসে নিয়ে না যায়, সেটাকে বলা হয় স্পিলওয়েস। তাহলে স্পিলওয়েসটা কি আপনারা একটু মাথায় রাখবেন। না, এখানে নাই, এখানে দেখায় নাই। তারপর হচ্ছে যে একটা প্রেশার চ্যানেল আর প্রেশার টানেল আছে, যেটা হচ্ছে আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন। দেখেন যে এই যে এখানে এই ভালভ হাউসে আসার আগে আমাদের পানিটাকে সর্বোচ্চ প্রেশারে রাখতে হবে, তাই না? যেন ভালভটা খুলে দিলে অনেক প্রেশার নিয়ে, অনেক স্পিড নিয়ে পানিটা নিচের দিকে পেন স্টক হয়ে নামতে পারে, তাই না? সো এই যে প্রেশারটা এখানে ঠিক রাখার জন্য যে চ্যানেলটা, সেটা হচ্ছে প্রেশার চ্যানেল। আর এই প্রেশার চ্যানেলের প্রেশার কি ঠিক রাখবে সেটা দেখেন সার্চ ট্যাঙ্ক। এই সার্চ ট্যাঙ্কের মধ্যেও কিন্তু পানির আরেকটা স্টোরেজ আছে, হ্যাঁ। সো এখানে যদি পানির প্রেশার কমে যায়, এখানে একটা ভালভ থাকে, সেটা ওপেন করে দেওয়া হয়, যেন এই প্রেশার চ্যানেলের মধ্যে যে পানির প্রেশারটা সেটা কোনো সময় কমে না যায়। সো এটা হচ্ছে সার্চ ট্যাঙ্কের কাজ, যেটা আপনার এই যে পরবর্তীতেও দেয়া আছে। আচ্ছা, একটু আমি একটু টাইম দিতে হবে, একটু ক্লোজ করেন তো ভিডিওটা, পর রিসিভ করতে হবে। আচ্ছা, এখন শুরু করেন আবার। আচ্ছা, এবার দেখেন যে সার্চ ট্যাঙ্কটা কি, তাহলে বিস্তারিত ব্যাখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সার্চ ট্যাঙ্কটা কখন দরকার হবে আসলে, যখন হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্ক, তো এখানে আছে একবার রিজার্ভার, এই জন্য আলাদা নাম হিসেবে দেওয়ার জন্য। দেখেন যে টারবাইনটাকে, আচ্ছা ঠিক আছে, দেখেন যে টারবাইনটার যখন হচ্ছে আপনারা যদি ইচ্ছা করলে যদি টারবাইনটা স্পিড কমাই দিতে চান, তাহলে হচ্ছে এই যে এখানে সার্চ ট্যাঙ্কটা থেকে যদি আপনি সাপ্লাই নাও দেন, তাহলে যে প্রেশারটা কম প্রেশারে আছে সেই প্রেশারেই সে রান করবে। আর যদি সার্চ ট্যাঙ্কটা থেকে বেশি যেটা প্রেশার দরকার সেই প্রেশারটা দিয়ে দেন, টারবাইনের স্পিডটাকে আপনি বাড়ায় দিতে পারতেছেন। সো আপনি এখান থেকে ইলেকট্রিসিটিও কন্ট্রোল একভাবে করতে পারতেছেন এই সার্চ ট্যাঙ্কের মাধ্যমে, তাই না? সার্চ ট্যাঙ্কের রিজার্ভার যে পানি সেখানে জমা থাকবে, কতটুক থাকবে এটা তো বিশাল ক্যালকুলেশনের ব্যাপার। এটা তো হচ্ছে অল্প পরিমাণে, হ্যাঁ এটা ঠিক বলছেন যে এটা ন্যাচারাল রিজার্ভার না, এখানে হচ্ছে বাইরে থেকে পানি এনে এনে জমা রাখতে হবে। হ্যাঁ, পাহাড়ি এলাকায় হয়, এছাড়া অনেক জায়গায় হয়, যেমন হচ্ছে হ্যাঁ হ্যাঁ পাহাড়ি এলাকায়, তাহলে হেড পাওয়া যায় বিশাল বিশাল। আপনি চিন্তা করেন একটা দেশের, আমাদের দেশের যে পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেশন হয় তার চেয়ে ওখানে বেশি হচ্ছে। হ্যাঁ, শহর আবার কাছে, তাই না? আচ্ছা 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 আচ্ছা, ওকে।
সার্জ ট্যাঙ্ক মানে কি? সার্জ মানে কি হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ করে কমে যাওয়া না? আর পানির প্রেশারটাকে হঠাৎ করে বেড়ে দিতে চাই, তাহলে হচ্ছে সার্জ ট্যাঙ্ক লাগে না? ওই জন্য স্যার আসছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে পড়াইছে যেটা, মানে আমরা আমাদের যেটা বুঝাইছে সেটা হচ্ছে স্যার মানে যখন হচ্ছে বাল্ব খুলে দিবে তখন তো অনেক জোরে একটা প্রেসার আসবে। হুম হুম। ওই প্রেসারটা যেন হচ্ছে আটকে দিতে পারে, যেন হচ্ছে মানে প্রেসারটা এসে যেন একদম মানে ভাঙে নিচে না নিয়ে যায়, হুম। সার্চ ট্যাঙ্কের মধ্যে যেন যায় জমা হয়। সার্জ ট্যাঙ্ক উল্টা প্রেশার দেয়, হ্যাঁ, প্রেশার চ্যানেল আরও প্রেশার দেয়, মানে প্রেশার কমায় দেয় সেটা না, সার্জ ট্যাঙ্ক প্রেশার দিবে আর। আচ্ছা, নদীর কখনো স্রোত যদি কমে যায় তখন ওই সার্চ ট্যাঙ্কের মাধ্যমে ওই মানে ফ্লোটা থাকে। আচ্ছা প্রেসার যেটা বলছে ওটা পানিতে রিজার্ভ ট্যাঙ্কে চলে যায়। ফ্লোর ঠিক রাখার জন্য সার্চ ট্যাঙ্ক ব্যবহার করা রোগ কমে গেলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনার একটু পড়ে নেবেন ভালো মতো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে এখন দেখেন যে পেন স্টকটা কি মাত্র বললাম। পেন স্টক হচ্ছে আপনার ভালভ হাউস থেকে আপনার টারবাইন ঘোরানো পর্যন্ত যে স্টিলের পাইপগুলো দিয়ে পানিটাকে ফ্লো করানো হয় সেটা হচ্ছে পেন স্টক, বোঝা গেছে? সো পেন স্টক, তারপরে এখানে আরেকটা দেখেন যে দেখানো হয়েছে যে কি হচ্ছে এখানে, এই যে এখানে যে আপনার উচ্চতাটা এটাও দেখানো হয়েছে এখানে। দেখেন যে এখানেও একটা সুন্দর চিত্র দেয়া আছে, সে এখানে এই চিত্র দিয়ে হ্যাঁ আচ্ছা এটাই আছে, হ্যাঁ সার্চ ট্যাঙ্ক এখানেও আছে তাই না? সো এখানে এই যে পানিটা ফ্লো করলে আমার এখানে একটা প্রেসার দিলে এটা ঘুরতে থাকবে আসলে টারবাইনটা। সো এটা আপনারা দেখতে পারেন। স্যার এই চিত্র দিলে তো হবে না? এই চিত্রের মধ্যে সব যদি থাকে তাহলে এই চিত্র দিলেও হবে, কিন্তু এখানে কিছু কি বাদ যাচ্ছে এখানে? আচ্ছা তাহলে এটা দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা সাইট সিলেকশনটা কি বলেন তো? সাইট সিলেকশনটা আপনারা হচ্ছে পানির প্রাচুর্য আছে এমন একটা স্থানে রাখতে হবে, আপনার সাইড অ্যাভেলেবিলিটি অফ দ্য ওয়াটার, তারপর হলো স্টোরেজ অফ দ্য ওয়াটার রাখতে হবে, পানির স্টোর করে রাখার মতো একটা স্থান থাকতে হবে। তারপর হচ্ছে এমন একটা ল্যান্ডকে সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে এই বিশাল পরিমাণ পানিকে স্টোর করে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হয়। আর ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিসটা হচ্ছে হিলি এরিয়া, যেহেতু হিলি এরিয়া থেকে আপনার পাওয়ার এই ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ইলেকট্রিসিটিটা যেন জনপদের মধ্যে নিয়ে যাওয়া যেতে পারে, এই জন্য একটা ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি রাখতে হবে। আচ্ছা এটা মোটামুটি আপনাদের পাওয়ার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বেসিক ছিল। এরপরে দেখেন যে একটা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম আছে এখানে, এটা একটু দেখেন। পি ইজ ইকুয়াল টু হেড ইন্টু ফ্লো ইন্টু ওয়াটার ডেন্সিটি ইন্টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইন্টু এফিসিয়েন্সি। আচ্ছা এখন এটার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আসি, সেটা তখন ভালো বোঝা যাবে। দেখেন যে এ হাইড্রো ইলেকট্রিক জেনারেটিং স্টেশন ইজ সাপ্লাইড from a reservoir of capacity 5 into 10 to the power 6 cubic meters at head of 200 মিটার। তারপর হচ্ছে ফাইন্ড দ্য এনার্জি অ্যাভেলেবল ইন কিলোওয়াট ইফ দ্য ওভারঅল এফিসিয়েন্সি ইজ 75%। আচ্ছা আমাকে এই ইকুয়েশনটায়, এটা তো এফিসিয়েন্সি তাই না? হ্যাঁ আসেন, এটা তো এফিসিয়েন্সি, তাহলে আমাদের এফিসিয়েন্সি যেহেতু আছে এই ইকুয়েশনে আমাদের একটা ইনপুট পাওয়ার আছে এবং একটা আউটপুট পাওয়ার আছে তাই না? এখানে কোনটা ইনপুট পাওয়ার এবং কোনটা আউটপুট পাওয়ার বলেন তো আমাকে? দেখেন একটা এই ইকুয়েশনে একটা আমাদের এফিসিয়েন্সি আছে, এফিসিয়েন্সির যেখানেই থাকবে সেখানে আমাদের একটা ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে সেই ইকুয়েশনের মধ্যে। তাহলে এখানে কোনটা ইনপুট এবং কোনটা আউটপুট সেটা একটু বলেন তো। এইচ ইনপুট শুধু, এইচ তো একটা হাইট, কোনটা? এমজিএইচ পুরোটা কি ইনপুট তাই না, আর এটা হচ্ছে আউটপুট, বুঝতে পারছেন তাহলে আপনার তাই না? হ্যাঁ এইচ বলছেন আপনি শুধু, শর্টকাটে বলছে, আচ্ছা ঠিক আছে। আর তাহলে কি এই যে এফিসিয়েন্সি মানে কি আসলে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট না? তাহলে এই যে ইটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল যে পাওয়ারটা সেটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার, যেটা হচ্ছে বিভব শক্তিটা সেটা হচ্ছে ইনপুট পাওয়ার। তাহলে আমাদের কত আমরা এনার্জি পাচ্ছি বা আউটপুট এনার্জি পাচ্ছি সেটা নির্ণয় করতে বলছে এখানে। তাহলে আমাদের এম যেটা সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি অফ দ্য ওয়াটার, সেটা দেখেন 5 into 10 to the power 6 কিউবিক মিটার মানে সেন্টিমিটার কিউব তাই না? কিউবিক মিটার মানে মিটার কিউব। সো 1 মিটার কিউব পানির ভর আবার হচ্ছে দেখেন 1000 কেজি, এটা আপনারা ওই ছোটোবেলায় পড়ছিলেন।
1 মিটার কিউব পানির ভর হচ্ছে 1000 কেজি। আর তাহলে এই যে 5 × 10⁶ মিটার কিউব পানির ভর, এটার সাথে আবার 1000 গুণ হবে না? তাহলে এই যে দেখেন 5 × 10⁶ × 1000, এটা হলো টোটাল পানির ভরটা, যেটা হচ্ছে এম। জি হচ্ছে আপনার অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ। আর এইচ হচ্ছে উচ্চতাটা, যেটা হচ্ছে সহজ, এই যে 200 মিটার দেওয়া আছে সেটা এইচ দেওয়া আছে। আর এফিসিয়েন্সিটা আমাদের 75% বলে দেওয়া আছে, তাহলে এই যে 0.75 এখানে দিবেন। আর এখানে তারপরে হচ্ছে 3600 দিয়ে ভাগ করা হয়েছে কেন? কারণ হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ারে বের করতে বলছে, এই জন্য আওয়ারটাকে আমরা যদি সেকেন্ডে নেই তাহলে 3600 দিয়ে ভাগ হয়েছে। আর কিলোওয়াটটাকে আমরা যদি মানে ওয়াটে আসে, এটাকে যদি কিলোওয়াটে নিতে চাই 1000 দিয়ে ভাগ হয়েছে, তাহলে কিলোওয়াট আওয়ার ছিল ওয়াট সেকেন্ড, সেকেন্ড থেকে আমরা আওয়ারে নিচ্ছি আর ওয়াট থেকে কিলোওয়াটে নিচ্ছি। সো এটা আমাদের হচ্ছে অ্যাভেলেবেল যে আউটপুট পাওয়ারটা, সেটা হচ্ছে এটা। সো এরকম একটা ম্যাথ আসলেও আসতে পারে এক্সামে, সো এটা একটু দেখে রাখবেন। কোনটা 3600? এটা হলো দেখেন সেকেন্ডকে আমরা যদি আওয়ারে কনভার্ট করি, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাই না? তাহলে 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা, তাহলে 1 সেকেন্ড কত? 1/3600 ঘন্টা না? সেই 1/3600 হলো এটা। 1/3600 মানে কি? 3600 দিয়ে ভাগ করা না? 0.7 ওইটা কি হচ্ছে আমরা এসে আছি না, 0.7 হচ্ছে এই যে এফিসিয়েন্সিকে জাস্ট 100 দিয়ে ভাগ করা হয়েছে, এটা হলো 0.75। হ্যাঁ, আর কিন্তু এই 3600 কই থেকে আসলো? কোন 3600? এই যে দেখেন অ্যাভেলেবেল এনার্জিটা আমাদের ওয়াট সেকেন্ডে, আমরা এই যে এটা একটা কি এনার্জি না, পাওয়ার না? পাওয়ারের একক কি? ওয়াট সেকেন্ড না নাকি? পাওয়ারের একক WT না? P = W/T, তাহলে W কি? PT না? তাহলে ওয়াট সেকেন্ড। সেই ওয়াট সেকেন্ড আমরা দেখেন এই এককগুলো সব কি আমাদের এই SI একক না? 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। তারপর এটা হচ্ছে কেজি, সব SI একক, তার মানে এটাও আমরা SI এককে রাখছি। পাওয়ারের এককটা মানে ওয়ার্কের এককটা W = PT, যেটা সেটা ওয়াট সেকেন্ডকে আমরা যদি কিলোওয়াট আওয়ারে নিতে চাই, তাহলে ওয়াট থেকে কিলোওয়াটে নিতে 1000 দিয়ে ভাগ করতে হবে, সেকেন্ড থেকে আওয়ারে নিতে আবার 3600 দিয়ে ভাগ করা লাগবে। বুঝে গেছে এবার? 1 ঘন্টা যে 3600 সেকেন্ড, এটা তো জানেন তাই না? তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের এই স্লাইডটা এতটুকুই রাখবো আমি। আর আমি একটা ডেসক্রিপটিভ স্লাইড দেবো আপনাদের যদি ইন্টারেস্ট থাকে পড়ার জন্য, সেটা মিডের পরে দেবো। আর আপনাদেরকে অন্য কোনো ক্লাসে ইংলিশ ওয়ার্ডের ব্যাপারে কিছু বলছে? ইংলিশ ওয়ার্ড বলেনি? আচ্ছা, তাহলে আপনাদের কিছু ইংলিশ ওয়ার্ড আবার শিখতে হবে। হ্যাঁ, সেটার আমি একটা লিস্ট দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, যে ওয়ার্ডগুলা আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে, এরকম ওয়ার্ড। সো এই হলো আমাদের লাস্ট লেকচার, এতটুকু ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার ভিডিওটা ক্লোজ করে ফেলেন তাহলে।